প্রিয় সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের অনিতা স্টাডি রুমে স্বাগত। তোমাদের নিউ মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন পার্ট 8 50 মার্কসের ইংরাজি সমস্ত কোয়েশ্চেন্স আনসার্স নিয়ে এসেছি। খাতা পেন বের করে উত্তরগুলো করে নাও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিও। We would found a farmer for him, and then he would have lost sight of the mark he had made on the wall, where the nail was to go in. Each of us had to get up on the chair beside him and see if we could find it. We would each discover it in a new place, and he would call us all fools, trying to reach a point 3 inches beyond what was possible for him to reach. The string would slip, and down he would slide on the piano. আচ্ছা, এই যে প্যারাগ্রাফটা আঙ্কেল পজার থেকে পড়া হয়েছে, এখানে যে প্যাসেজটা দেয়া আছে ওটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। রিঅ্যারেঞ্জ কথার অর্থ কি? সেন্টেন্সগুলো এলোমেলোভাবে দেয়া আছে, তোমাদের সাজাতে হবে। তাহলে তোমরা এই সেন্টেন্সগুলো ঠিকমতো সাজিয়ে নাও। তাহলে প্রথম 1 নম্বরটা 4 লিখবে, নাম্বার 2টা 1 হবে, নাম্বার 3টা 5 হবে, নাম্বার 4টা 3 হবে, আর 5টা 2 হবে। এইভাবে তোমরা এটা রিঅ্যারেঞ্জ করো। সবসময় রিঅ্যারেঞ্জ করার সময় বারবার প্যারাগ্রাফটা পড়ে নেবে, তাহলেই তোমরা এটা পেরে যাবে। এটা তো কিছুই নয়, শুধু সাজানো, কোন লাইনটা আগে আছে আর কোন লাইনটা পরে আছে। ঠিক আছে, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজিয়ে নেওয়া। আচ্ছা, নাম্বার বি, এবার একটু কোয়েশ্চেন দিয়েছে, ওই প্যারাগ্রাফ থেকেই কোয়েশ্চেন দিয়েছে। হোয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম? 1 নম্বর কোয়েশ্চেন। নাম্বার বি এর কোয়েশ্চেনটা দেখো, হোয়াই ডিড আঙ্কেল কনসিডার ইচ অফ দেম টু বি ফুলস? নাম্বার সি, হাউ ডিড আঙ্কেল বাজার ফল অন দ্য পিয়ানো? এবার আনসারগুলো দেখে নাও। হোয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম? তার অর্থ হলো যে আঙ্কেল পজারের পাশে থাকা যে চেয়ারটা আছে সেই চেয়ারে কেন প্রত্যেককে উঠতে হলো? আনসারটা দেখো, ইচ অফ দেম গট আপ অন দ্য চেয়ার টু সি ইফ দে কুড ফাইন্ড দ্য মার্ক অন দ্য ওয়াল। উঠতে বলা হলো এই কারণে, ইচ অফ দেম মানে তাদের প্রত্যেককে গট আপ অন দ্য চেয়ার, কেন চেয়ারের ওপর উঠতে বলা হলো? না, দেখার জন্য যে দেয়ালে কোনো মার্ক করা আছে কিনা, চিহ্ন করা আছে কিনা, যে পেরেকটা পুঁতেছিল নেলটা, সেটা চিহ্নটা দেওয়া আছে কিনা, এটার জন্যই তাদের উঠতে বলা হয়েছিল। নাম্বার বিটা দেখো, হোয়াই ডিড আঙ্কেল কনসিডার ইচ অফ দেম টু বি ফুলস? কেন তাদের বোকা বললো আঙ্কেল পজার? কি দরকার ছিল বোকা বলার? দেখো কেন বোকা বলেছে। আঙ্কেল পজার কল্ড দেম ফুলস, তাদের বোকা বললো, সবাইকে বোকা বললো। ইচ অফ দেম ডিসকভার্ড দ্য নেল ইন আ ডিফারেন্ট প্লেস, ওয়ালের মধ্যে যে চিহ্নগুলো করেছিল নেল দিয়ে, সেগুলো এক একটা মার্ক এক একটা জায়গায় ছিল, সেই জন্য তাদের সে বোকা বলল। সিটা দেখো, হাউ ডিড আঙ্কেল ফাজার ফল অন দ্য পিয়ানো? এবার পিয়ানো থেকে সে কি করে পড়ে গেল, পিয়ানোর ওপরে কি করে সে পড়ে গেল? While trying to reach a point 3 inches beyond what was possible for him to reach, his string slipped and he slid down on the piano. যেখানে সে দড়িটা টাঙাতে গেছিল তার থেকেও 3 ইঞ্চি দূরে সে টাঙাতে গিয়ে ফসকে গিয়ে সে পিয়ানোর ওপর পড়ে গেল। যাই হোক, এই কোয়েশ্চেন্সগুলো আঙ্কেল পজার থেকেই সব কটা দেওয়া হয়েছে, তোমরা এগুলো লিখে নাও, ভালো করে লেখা আছে, তোমাদের অসুবিধা হবে না। ঠিক আছে?
answers the following questions in complete sentences. নাম্বার 2 এর কোয়েশ্চেন্সগুলো দেখে নাও। 1 নম্বর কোয়েশ্চেন্স, how old is the earth? The earth is million and million of years old. বুক অফ দ্য নেচার স্টোরি থেকে এটা দেওয়া হয়েছে। নাম্বার 2 দেখো, ডেসক্রাইব দ্য আর্থ বিফোর ম্যান এক্সিস্টেড। মানুষ আসার আগে আমাদের এই পৃথিবীটা কেমন ছিল। আর আগেরটার আনসারটা তোমাদের বাংলায় বললাম না, যে পৃথিবীর বয়স কত ছিল। নাম্বার 2 এর আনসারটা বলছি। অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট, বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার only animals, and before the animals there was time when no kind of life existed on the earth. তাহলে সায়েন্টিস্ট মানে বৈজ্ঞানিকদের কথা অনুযায়ী মানুষ আসার আগে এই পৃথিবী শুধু জন্তু জানোয়ার দিয়ে পরিপূর্ণ ছিল। ঠিক আছে। নাম্বার 3, why was there no life on earth? কেন এই পৃথিবীতে কোনো রকম জীবন ছিল না? There was no life on the earth because এই পৃথিবীতে কোনো জীবন ছিল না তার কারণটা, the earth was too hot, প্রচণ্ড গরম ছিল এই পৃথিবীটা, for any living being to live on it. জীবন্ত কোনো প্রাণীর জন্মের আগে এই পৃথিবী প্রচণ্ড গরম ছিল, তাই এখানে জীবন ধারণ করা কারোর পক্ষেই সম্ভব হয়নি। এবার চলে এলাম সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। নাম্বার 3, আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে শুধুই আন্ডারলাইন করতে হবে। সিন্স ইট ইজ রেইনিং, ইউ উড ওয়্যার দ্য রেনকোট। রেনকোটটা হচ্ছে nominal compounds. Do you know how to use the washing machine? Washing machine টা এখানে nominal compound. She never wastes drinking water. Drinking water এখানে nominal compound. D, there is not a single oil pump in our area. এটাও তোমার nominal compound. Number 4, select the correct homophone from the brackets and fill in the blanks. হোমোফোন মানেটা কি দেখো, উচ্চারণ কিন্তু একই হবে কিন্তু স্পেলিং আলাদা হওয়ায় অর্থটা আলাদা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে সেন্টেন্সটা পড়বো এর মধ্যে কোনটা ঠিক হবে এটা দেখতে হবে। নাম্বার এ, আকবর দ্য গ্রেট মুঘল এম্পায়ার। এখানে কোনটা হবে? ড্যাশটা দেখো, ফর 49 years reigned, না রেঞ্জ, এই সেকেন্ডেরটা হবে রেইনড। ওকে। বি, অনামিকা লাভস টু হ্যাভ কার্ড, না কার্ড, CURD, দই খেতে ভালোবাসে। আচ্ছা, সানিয়া ইজ টু, কোনটা হবে দেখো, টু মুভ আউট অফ ডোরস। উইক আর উইক, এই উইকটা তো বুঝতেই পারছো সপ্তাহে, আর এই উইকটা দুর্বল, তাই সে দরজার কাছেও বাইরে বেরোতেই পারছে না, কারণ সে খুবই দুর্বল, WEAK। আচ্ছা, ডিটা দেখো, ডু ইউ লাইক টু ওয়াচ দ্য টিভি? তুমি কি টিভি দেখতে ভালোবাসো, টিভি সিরিয়াল দেখতে? তাহলে কোনটা হবে? সিরিয়াল, এই সিরিয়াল মানে হচ্ছে তোমার শস্যদানা, আর এইটা হচ্ছে টিভি সিরিয়ালের স্পেলিং, তাহলে এইটা হবে। নাম্বার 5, ডু অ্যাজ ডিরেক্টেড, যেমন বলা হয়েছে সেইভাবেই করা হবে। এটা গ্রামার পোর্শন। তোমাদের এখানে পজিটিভ ডিগ্রিটা একটা চেঞ্জ করতে হবে, একটা সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে, আর একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা, নাম্বার 1টা দেখো, দ্য চিতা ইজ দ্য ফার্স্টেস্ট অ্যানিমাল। এটাকে আমরা পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাব। কিভাবে দেখো, নো আদার অ্যানিমাল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য চিতা। তার মানে কি, চিতা হচ্ছে বলছে সবচেয়ে বেশি দৌড়াতে পারে, সবার থেকে বেশি। তাহলে এটা কিভাবে আমরা পজিটিভ নিয়ে যাব? নো আদার দিয়ে এটা করতে হবে, নো আদার অ্যানিমাল, কোনো অ্যানিম্যালই
চিতার মতো দ্রুত যেতে পারে না। তাহলে নো আদার অ্যানিমাল অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য চিতা, চিতার মতো, অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা। পজিটিভ ডিগ্রি করতে গেলে অ্যাজ কথাটা দিতে হবে, অ্যাজ ফাস্ট অ্যাজ এই কথাটা, অ্যাজ দুটো সাইডে দুটো অ্যাজ থাকতেই হবে, এটা পজিটিভ ডিগ্রির একটা রুল। আচ্ছা 11 এই নাম্বার 2টা দেখো, ভেরি ফিউ কুইন্স ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ ফার্স্ট। বলছে কিছু রানীরা এই এলিজাবেথের মতোই পাওয়ারফুল, এটা সুপারলেটিভ ডিগ্রিতে করতে হবে। সুপারলেটিভ ডিগ্রিতে কি করতে হবে দেখো, এলিজাবেথ ফার্স্ট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন। সুপারলেটিভ ডিগ্রিতে তোমরা ইএসটি দিয়ে শিখেছো, কিন্তু কিছু কিছু জায়গায় এই মোস্ট বা মোর কথাটা ইউজ করতে হবে। সুপারলেটিভ ডিগ্রিতে মোস্ট হবে আর কম্পারেটিভ ডিগ্রিতে ওটা মোর হবে, ঠিক আছে। আচ্ছা নাম্বার 3টা দেখো, নাম্বার 3তে কম্পারেটিভ ডিগ্রি দেওয়া আছে, কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি অ্যাজ তানিয়া। বলছে তানিয়ার মতন স্কুলে কোনো মেয়ে নেই, ঠিক আছে। তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রিতে দেখো, তানিয়া ইজ প্রিটিয়ার দ্যান এনি আদার গার্ল অফ আওয়ার স্কুল। তারপরেরটা দেখো 4এরটা, হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড, এটাকে অ্যান্টোনিম করতে হবে। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, রিজেক্টেড মানে যেটা বাতিল। হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাকসেপ্টেড, যেটা গৃহীত, যেটা আমরা গ্রহণ করব সেটাকে অ্যাকসেপ্টেড বলে। তাহলে রিজেক্টেডের অপোজিট হচ্ছে অ্যাকসেপ্টেড। আর ইডি দেয়া মানে ভার্বটা দেখে কিন্তু চেঞ্জ করতে হবে। যদি রিজেক্ট থাকতো তাহলে শুধু অ্যাকসেপ্ট হতো, এটা ইডি যোগ করা আছে তাই এখানেও ইডি যোগ করতে হবে। আচ্ছা ভি নাম্বার 5, ডোন্ট ইট দ্য রটেন অ্যাপলস, এটাকে কি করতে হবে, আইডেন্টিফাই দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এটা শুধু আন্ডারলাইন করলেই হবে, এখানে কোনটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ সেটাই বলতে হবে। পার্টিসিপল অ্যাডজেক্টিভ হচ্ছে রটেন অ্যাপলস। এবার একটা ম্যাচিং আছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। প্রথমে এ গ্রুপে লেখা আছে দেখো, ফিলাটেলিস্ট, অ্যাথেইস্ট, স্কাল্পটার, অ্যাপিয়ারি, পেসিমিস্ট, ইনএভিটেবল। এবার এটা দেখে নাও এদিকটা, অ্যান আর্টিস্ট হু মেক্স, স্কাল্পটার, ওয়ান হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ, আ প্লেস where bees are kept, certain to happen, one who collects stamps, one who does not believe in the existence of God। তাহলে এর সঙ্গে প্রত্যেকটার মানে করে ঠিক করে লিখে নিতে হবে। দেখে নাও ম্যাচিংটা, ম্যাচিংটা করে নিও, ঠিক আছে। সেকশন সি, রাইটিং। Number 7, suppose your cousin has never been to your village. Write a letter in about 70 words to him or her describing your village and inviting him or her to visit your village. তোমার কাজিনকে তুমি ইনভাইট করো তোমার গ্রামে, যেখানে সে তোমার সঙ্গে দিন কাটাবে, সেইভাবে ইনভাইট করো। সে কখনো দেখেনি, তোমার গ্রাম এসে দেখবে, কাজিনকে সেটা লেখো। ফ্রেন্ড যদি কেউ পড়ে থাকো ফ্রেন্ডের উপরও লিখতে পারো, কিন্তু এই জায়গাটায় কিন্তু কাজিন হবে। কাজিন মানে কি, খুড়তুতো বা জাটতুতো, মামাতো পিস্তুতো ভাই বোনকে বলা হয়, ঠিক আছে। আর 70টা ওয়ার্ডে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। চলো তাহলে ওটা শুরু করে দেখো। প্রথমেই ডান দিকের ওপরে তোমার নিজের অ্যাড্রেসটা দেবে, ঠিক আছে। এবার ডিয়ার লিখবে, ডিয়ার লিখে যে কোনো তোমার প্রিয় বন্ধুর নাম লিখবে। আমি একটা যে কোনো নাম লিখে দিয়েছি। এবার তুমি তোমার লেখাটা স্টার্ট করতে পারো। হাউ আর ইউ? আই অ্যাম ফাইন। আই অ্যাম ভেরি হ্যাপি টু হ্যাভ ইয়োর সুইট লেটার।
You have asked me to tell you how I will spend my summer vacation. Both of us will get enough time of our own. May I have the pleasure to invite you to spend a few days with us at my village home. The rural environment will refresh your mind and restore your energy. Our village is a place of scenic beauty. It stands by the side of a river. We both will walk by the side of the river. Our village is not a big area, but everything there is so beautiful. Please, you come our village, Munsirat. There, most of the buildings are almost hidden by the fruit trees, and they are made of mud and bamboo hut. There are some people farmer, some of the teacher or banker, etc. Nowadays, villagers use scooter, bike in village. Our village is so quiet. At last, I convey my pronoun to your parents and love to you. I hope you will come to see our village. It is enough today. এবার লেফট সাইডে তোমার ফ্রেন্ডের অ্যাড্রেসটা লিখো, আর এখানে তুমি ইয়োর বেস্ট ফ্রেন্ড না লিখে কাজিন লিখবে, যেহেতু কাজিন দিয়েছে। আর ফ্রেন্ড হলে ফ্রেন্ড লিখতে, কিন্তু এখন তো কাজিন দিয়েছে তাই কাজিনটা লিখতে হবে। লিখে তোমার নামটা লিখবে, তাহলেই লেটার কমপ্লিট। বারবার নানান ধরনের লেটার লিখবে, কিছু ভুল হলেও একদিন কিন্তু শিখে যাবে। ঠিক আছে, আর একবার আমি এটা ভিডিও করছি, পরিষ্কার করে দেখে নাও। ৮ নম্বরে কি আছে দেখো, রাইট দ্য সামারি অফ দ্য গিভেন প্যাসেজ। এখানে যে প্যাসেজটা দেওয়া আছে দেখছো, এই যে প্যাসেজটা, এই প্যাসেজটা ছোট করে লিখতে হবে। সামারি মানে যা দেয়া থাকবে তার হাফ লিখতে হবে। ওকে, দেখো পড়ছি। দ্য কনস্টেবল কেম, হি টুক মি বাই দ্য হ্যান্ড অ্যান্ড পুশড মি আউট। My luggage was also taken out. I refused to go to the other compartment, and the trains steamed away. I went and sat in the waiting room, keeping my handbag with me, leaving the other luggage where it was. The railway authorities had taken charge of it. এই যে প্যাসেজটা দেওয়া আছে, সবসময় সামারি হলে এর হাফ লেখো, তাহলে সামারিটা দাঁড়াবে, কিন্তু মিনিংটা একই থাকবে। তাহলে চলো এটা সলভ করে দিই। এই প্যারাগ্রাফের মধ্যে অনেক ওয়ার্ড থাকবে, তোমার মনে হবে যেন সবটাই লিখি, তা কিন্তু না। নেসেসারি যে লাইনগুলো আছে সেগুলোই তুলতে হবে, সেই ওয়ার্ডগুলোই শুধু নেবে, নিয়ে শুধু বোঝাতে হবে যে কি বলতে চেয়েছে। দ্য কনস্টেবল কেম টু কম্পার্টমেন্ট টু পুশ the narrator out with his luggage. Reluctance to go to the another compartment. He went to the waiting room, leaving the luggage at the railway's custody. তাহলে দেখেছো অনেক ওয়ার্ড কিন্তু আমি বাদ দিলাম, কিন্তু কিছুটা লিখলাম দরকারি জিনিসগুলো, যেগুলো থেকে বোঝা যাবে যে প্যারাগ্রাফটায় কি বলা হয়েছে। তাহলে আজকে এখানেই শেষ করলাম।
তোমাদের জন্য শুভেচ্ছা রইল। তোমরা একটু পড়বে, ইংরাজি বারবার পড়বে, তবেই তোমরা সব কিছু মনে রাখতে পারবে, বুঝতে পারবে।